সো ডিয়ার স্টুডেন্ট, এই পর্বে আমরা শিখব কিভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা ওয়াক্টাল অথবা হেক্সাডেসিমেলে সহজে রূপান্তর করা যায়। সংখ্যা পরিবর্তন বা রূপান্তর করার পূর্বে আমাদের একটি বিষয় জানতে হবে, সেটি হচ্ছে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা বা আরেকটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার যে প্রক্রিয়া তাকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সো তোমাদের যদি প্রশ্ন করা হয় যে সংখ্যা পদ্ধতি আসলে কি বা রূপান্তর পদ্ধতিটা আসলে কি, তখন বলতে হবে এক সংখ্যা পদ্ধতি থেকে যখন তুমি অন্য আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার যে প্রক্রিয়া রয়েছে তাকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর। সো সংখ্যা পদ্ধতি হয়ে থাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সো পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিতরে রয়েছে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। আর নন সংখ্যা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রোমান সংখ্যা হতে পারে, বিভিন্ন ধরনের তোমার হচ্ছে গ্রাফিক্যাল সংখ্যা হতে পারে, অর্থাৎ যেগুলো হচ্ছে আদিম যুগে বা প্রাচীন যুগে যেগুলো প্রচলন ছিল। বাট বর্তমান যুগে যেটা পজিশনাল সংখ্যা রয়েছে, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে এমন সংখ্যাগুলো রয়েছে। সো আমরা শিখবো কিভাবে দশমিক থেকে আমরা সহজে অন্য সংখ্যাগুলোতে রূপান্তর করতে পারি। সো সংখ্যা রূপান্তরের জন্য মোট 12টি নিয়ম রয়েছে, বাট আমরা আজকে শিখবো মাত্র 3টি নিয়মে। অর্থাৎ আমরা খুব সহজে 12টি নিয়মকে আমরা কীভাবে 3টি নিয়মে রূপান্তর করতে পারি। যেমন তোমরা টেন্স শিখেছিলে, যেহেতু টেন্স রয়েছে কত 12টা, আর 12টা টেন্সকে আমরা অনেক সহজে অনেক সহজ করে কিন্তু 6টি টেন্সের মাধ্যমে শিখতে পারি। ঠিক তেমনই আমরা আজকে শিখবো তোমার সংখ্যা পদ্ধতি রূপান্তরে 12টি নিয়ম। কিন্তু এই 12টি নিয়ম আমরা শিখবো না, আমরা শিখবো মাত্র 3টি নিয়ম। 3টি নিয়মের মাধ্যমে আমরা 12টি নিয়ম কিন্তু কভার করতে পারবো। সো একটি সংখ্যার পদ্ধতি অবশ্যই তোমাদের কয়টি অংশ থাকবে? 3টি অংশ থাকবে। অর্থাৎ তুমি যদি বাইনারি সংখ্যা করো অথবা দশমিক সংখ্যা করো অথবা হেক্সাডেসিমেল অথবা অক্টাল সংখ্যা করো, এই অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি যে কোনো পদ্ধতি তুমি করো না কেন, প্রত্যেকটা পদ্ধতিতে কয়টি অংশ থাকবে? 3টি অংশ থাকবে। একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, একটি হচ্ছে ভগ্নাংশ, একটি হচ্ছে রেডক্স পয়েন্ট অথবা আমরা যেটাকে দশমিক বলে থাকছি। সো পূর্ণ সংখ্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 7, এটা একটা পূর্ণ সংখ্যা। আমি যদি ডট দেই তারপরে আমি 7 দেই, তাহলে এটা হচ্ছে আমার ভগ্নাংশ। আর এই দুটাকে মিলে যখন আমরা দিচ্ছি সেটা হচ্ছে রেডক্স পয়েন্ট অথবা মিশ্র সংখ্যা। হ্যাঁ, সো আচ্ছা, এই 3টে অংশে আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে আমরা কি করব? রূপান্তর করা শিখব। ওকে, সো আমাদের টেকনিক নাম্বার 1 মনে রাখতে হবে। টেকনিক নাম্বার 1 এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টেকনিক নাম্বার 1। দেখো বলা আছে দশমিক থেকে কিভাবে তুমি বাইনারিতে রূপান্তর করতে পারো, দশমিক থেকে তুমি কিভাবে অক্টালে রূপান্তর করতে পারো, দশমিক থেকে তুমি কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারো। সো এখানে তুমি যদি দেখো, একটু খেয়াল করো যে দশমিকের ভিত্তি বা বেস কত, সেটা হচ্ছে 10। আবারও বলছি, বিষয়গুলো তোমরা মনে রাখবে। যারা প্রথম পর্বটি দেখোনি, অবশ্যই আমি আই বাটনে তোমাদের প্রথম পর্বটি দিয়ে দেবো, তোমরা এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবে, অথবা ডেসক্রিপশন আমি প্রথম পর্বটি তোমাদের দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিবে। সো দশমিক সংখ্যা পদ্ধতি তোমার হচ্ছে বেস বা ভিত্তি, ঠিক আছে? বেস বা ভিত্তি হচ্ছে কত? 10 রয়েছে। বাইনারি বেস বা ভিত্তি হচ্ছে 2, অক্টালের ভিত্তি বা বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমেলের ভিত্তি বা বেস হচ্ছে কত? 16। সো তুমি দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করবা, দশমিক থেকে কিভাবে অক্টালে রূপান্তর করবা, অথবা দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করবা বা পরিবর্তন করবা, সেটি আমরা শিখবো মাত্র একটি নিয়মে। তুমি একটি নিয়ম শিখলে খুব সহজে এই 4টি নিয়মের, অর্থাৎ এই 3টি যে নিয়ম রয়েছে, তুমি কিন্তু একটি পারলে সবগুলোই পারবা, অনায়াসে পারবা। তোমার কাছে জাস্ট 1 মিনিট সময় লাগবে। তুমি শুধু বুঝবা যে কিভাবে করে, জাস্ট ঠান্ডা মাথায় বুঝবা, খাতা কলম পাশে রাখো এবং নাও নিয়ে, ঠিক আছে? আমি যেগুলো বলবো তোমরা জাস্ট নোট করবা, আমি যেভাবে দেখাবো তোমরা শুধু সেভাবে কাজগুলো করলেই তোমরা কিন্তু সহজেই রূপান্তর করতে পারবা। এটা গেলে আমাদের টেকনিক নাম্বার 1। সো টেকনিক নাম্বার 2 এ রয়েছে বাইনারি থেকে তুমি কিভাবে দশমিকে রূপান্তর করবা, তারপরে তুমি কিভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করবা, অথবা অক্টাল থেকে দশমিকে, অথবা হেক্সাডেসিমেল থেকে দশমিকে। আবারও বলছি, প্রত্যেকটার বেস বা ভিত্তি কিন্তু থাকতেই হবে, ঠিক আছে? এটা ছিল আমাদের টেকনিক নাম্বার 2। সো আমরা টেকনিক নাম্বার 3টা দেখি। টেকনিক নাম্বার 3 রয়েছে তোমার বাইনারি থেকে তুমি কিভাবে অক্টালে রূপান্তর করবা। আমি যদি তোমাদের আরও একটু পরিষ্কার করে দেই যে বাইনারি থেকে তুমি কিভাবে অক্টালে রূপান্তর করবা, অথবা বাইনারি থেকে তুমি কিভাবে দশমিকে রূপান্তর করবা, অথবা বাইনারি থেকে তুমি কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করবা। অর্থাৎ তুমি একটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যায় তুমি রূপান্তর করতে পারতেছো। আবার তুমি যদি চাও দশমিক থেকে হেক্সাডেসিমেলে কিভাবে যাবা, দশমিক থেকে অক্টালে কিভাবে যাবা, তারপরে দশমিক থেকে বাইনারিতে কিভাবে যাবা, অথবা তুমি যদি চাও অক্টাল থেকে তুমি বাইনারিতে কিভাবে আসবা, অক্টাল থেকে তুমি হেক্সাডেসিমেলে কিভাবে আসবা, এবং অক্টাল থেকে তুমি কিভাবে দশমিকে আসবা। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যায় একে অপরের সাথে কি রয়েছে? সংযুক্ত রয়েছে। অর্থাৎ এইটা দ্বারা এইটাতে যাওয়া যাবে, এইটা দ্বারা এইটাতে, অর্থাৎ প্রত্যেকটা এখানে চক্রবৃদ্ধি আকারে ঘুরতেছে। তার মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ এইটা একটা নিয়ম। অর্থাৎ এই নিয়মে তুমি যদি একটা শিখো, এই 4টি নিয়ম পারতেছো।
আবার এখানে যদি একটা নিয়ম শিখো তাহলে তুমি এই 3টি নিয়ম পারতেছো, আবার এখানে যদি একটি নিয়ম শিখো তাহলে তুমি এখানে 3টি নিয়ম পারতেছো। অর্থাৎ আমাদের টেকনিক রয়েছে 3টা, আর এই টেকনিক 3টার মাধ্যমে আমরা কয়টি নিয়ম শিখবো? 12টি নিয়ম আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে সুন্দরভাবে বুঝতে পেরেছ। এখন শুধু তোমাদের কাজ টেকনিক 1, অর্থাৎ টেকনিক 1-এ তুমি কিভাবে সলভ করবে সেই বিষয়গুলো আমি তোমাদের দেখাই দেবো। তোমরা জাস্ট বিষয়গুলো আগে নোট করবা, তারপরে তোমরা খাতায় প্র্যাকটিস করবা। আমি তোমাদের 2-3টা অবশ্যই প্র্যাকটিসগুলো সাইডে করে দিব যতটা পারি, বাট তোমাদের বাকি অংশ কিন্তু তোমাদের বই দেখে দেখে অথবা তোমাদের টিচাররা যেগুলো কলেজে করাবে তোমরা সেগুলো কিন্তু প্র্যাকটিস করবা প্রতিনিয়ত। আর আমি যদি না পারো তোমরা অবশ্যই তোমাদের কতটা প্র্যাকটিস করেছো সেগুলো হচ্ছে ইমেজ করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, ঠিক আছে? তোমাদের হচ্ছে কিনা বা তোমাদের যত ধরনের সমস্যা হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা টেকনিক 1 দেখি। সো আমাদের রয়েছে এখানে টেকনিক 1। টেকনিক 1-এ বলা রয়েছে তুমি যদি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে চাও, অর্থাৎ তুমি 10 থেকে যদি 2-এ পরিবর্তন করতে চাও, হ্যাঁ, তাহলে তোমার এখানে বেস রয়েছে বা ভিত্তি রয়েছে কত? 10, তোমার বাইনারি ভিত্তি বা বেস কত? 2। তার মানে তোমাকে বলা হয়েছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো। সো একটি বিষয় খেয়াল রাখো, দশমিক থেকে তুমি যদি বাইনারিতে রূপান্তর করতে যাও তাহলে তোমাকে বিষয় মাথায় রাখতে হবে 2টি। একটি হচ্ছে যদি পূর্ণ সংখ্যা হয়, অর্থাৎ আমি এখানে 7 লিখেছি, এই 7টা যদি পূর্ণ সংখ্যা, তাই না? আর যদি ডট এবং আমি এখানে 7 লিখেছি অর্থাৎ 7, এই যে 7 লিখেছি এটা পূর্ণ সংখ্যা ছিল, আমরা বুঝতে পারি পূর্ণ সংখ্যা, এবং এখানে আমি ডট 7 লিখেছি, তার মানে এটা আমার পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা। সো 2টি বিষয় বের হয়ে গেল। আমি বলছিলাম যে একটি অংশের 3টি অংশ থাকে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ডট সংখ্যা, আর একটা হচ্ছে মিশ্র সংখ্যা, অর্থাৎ 2টা মিলে যে একটা সংখ্যা তৈরি হয়। হ্যাঁ, সো এখন দেখো, তুমি যদি পূর্ণ সংখ্যাতে রূপান্তর করতে চাও দশমিক থেকে, তুমি যদি দশমিক থেকে তুমি যদি বাইনারিতে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে চাও, অর্থাৎ প্রশ্নে যদি তোমার পূর্ণ সংখ্যা থাকে আর তোমাকে বলা হয়েছে বাইনারিতে রূপান্তর করো, তাহলে তোমাকে কি করতে হবে? ভিত্তি 2 দ্বারা পূর্ণ সংখ্যাকে কি করতে হবে? ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যাকে কি করবা? ভাগ করবা। এখন তুমি কতক্ষণ ভাগ করবা? যতক্ষণ তোমার উত্তর কি হয় না, শূন্য হয় না, তুমি ততক্ষণ কি করবা? ভাগ করে যাবা। সো কিভাবে ভাগ করবো ওই বিষয়টি আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে। শুধু মনে রাখো, পূর্ণ সংখ্যা হলে 2 দ্বারা ভাগ করবা, আর যদি সেটা ভগ্নাংশ হয় তাহলে 2 দ্বারা সেটাকে কি করবা? গুণ করবা। আবারও বলছি, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটাকে কি করবা? 2 দ্বারা ভাগ করবা, আর যদি ভগ্নাংশ হয় তাহলে সেটাকে 2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। কতক্ষণ করবা? যতক্ষণ না তোমার উত্তর 0 আসে অথবা 0 হয়। আবারও বলছি, যতক্ষণ না তোমার উত্তর 0 আসে অথবা 0 হয়। কখন? যখন তুমি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করবা। ঠিক আছে? ওকে, এটা গেল আমাদের বাইনারি। আবারও বলছি, দশমিক থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। দশমিক থেকে তুমি যখন অক্টালে রূপান্তর করবা, সেক্ষেত্রে তোমার এখানে ভিত্তির কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তার মানে তোমার ভিত্তি তখন ছিল 2 আর এখন হয়ে গেছে 8। সো এখন তোমার 10 থেকে 8-এ রূপান্তর করতে হবে, অর্থাৎ তুমি কীভাবে 10 থেকে 8-এ আসবা, অর্থাৎ দশমিক থেকে অক্টালে। সো অক্টালে আসতে গেলে তোমাকে এখানে পূর্ণ সংখ্যা হয়ে 8 দ্বারা ভাগ করতে হবে, এবং যদি ভগ্নাংশ হয় তাহলে সেটাকে কী করতে হবে? 8 দ্বারা গুণ করতে হবে। একই নিয়ম, অর্থাৎ শুধু আমাদের বেসে পরিবর্তন হবে, অর্থাৎ বেস বা ভিত্তিটা শুধু এখানে পরিবর্তন হবে, নিয়মটা কিন্তু একই থাকবে। পূর্ণ সংখ্যা হইলে ভাগ, ভগ্নাংশ হইলে গুণ। ঠিক তেমনই আবারও বেস পরিবর্তন হয়ে গেল, 16-তে চলে আসলো। কেন? এটা হচ্ছে হেক্সাডেসিমেল। তোমার প্রশ্ন যদি বলা হয় দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো বা পরিবর্তন করো, তাহলে তোমাকে কি করতে হবে? তোমার ভিত্তি যত থাকবে সেই ভিত্তি দ্বারা সেটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কখন? যখন সেটা পূর্ণ সংখ্যা হবে, আর ভগ্নাংশ হইলে সেটাকে কি করতে হবে? গুণ করতে হবে। আশা করি তোমরা এতটুকু অংশ অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ। বাকি অংশটুকু আমি তোমাদের এক্সারসাইজ অর্থাৎ প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি হাতে কলমে, এবং সুন্দর করে বুঝাই দিচ্ছি। তোমরা জাস্ট এটা খাতায় নোট করে নাও বা স্ক্রিনশট দিয়ে যদি নিতে চাও অবশ্যই নিতে পারো। আর তোমাদের যদি কারো পিডিএফ লাগে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি তোমাদের পিডিএফটা দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা এবার অঙ্কে ফিরে আসি। সো ডিয়ার স্টুডেন্ট, এবার দেখো দশমিক থেকে তুমি কিভাবে বাইনারিতে রূপান্তর করবা। ঠিক আছে, এই দেখো প্রশ্নটা দেখো, বলছে দশমিক থেকে তুমি কিভাবে বাইনারিতে রূপান্তর করবা। তোমাকে বলাই দেওয়া হচ্ছে বাইনারি। ঠিক আছে, বাইনারি বলতে কি বোঝায়? ভিত্তি বা বেস কত? 2। তার মানে 10 থেকে কিভাবে 2 এ রূপান্তর করবা। প্রশ্ন তোমার রয়েছে 125 সংখ্যা। দেখো
প্রশ্ন রয়েছে কত 125, এখানে দেখো এই যে দশমিক রয়েছে, এই দশমিক থেকে তোমাকে কিসে পরিবর্তন করতে বলা হয়েছে 2, অর্থাৎ তোমাকে 2 সংখ্যা দেওয়া রয়েছে, এখানে ব্র্যাকেটে পরে তোমাকে 2 দেওয়া যাচ্ছে, অর্থাৎ 2 থাকলে আমরা বুঝবো সেটাকে আমাকে কিসে রূপান্তর করতে বলছে, বাইনারিতে পরিবর্তন করতে বলেছে। তাহলে তোমার প্রশ্নটা কিন্তু এমন থাকবে, ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে এমন থাকবে যে তোমাকে কি করতে হবে, 125 সংখ্যা আছে, অর্থাৎ এখানে যত সংখ্যা তুমি দিতে পারো সমস্যা না, আমি জাস্ট একটা আনুমানিক একটা সংখ্যা ধরে নিয়েছি, সেটাকে ছোট সংখ্যা নিয়েছি, আবার তোমাদের বড় সংখ্যা দেওয়া থাকতে পারে বা এর থেকেও আরও ছোট সংখ্যা দেওয়া থাকতে পারে। সো ভিত্তি হচ্ছে এখানে 10 রয়েছে, 10 থেকে এখানে তোমাকে কিসে রূপান্তর করতে বলছে 2, অর্থাৎ বাইনারিতে রূপান্তর করতে বলছে। সো আমরা জানি যে দশমিক থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব, তোমাদের একটা ছোট্ট করে গল্প বলি। দেখো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে বলছে, মানে হচ্ছে দশমিক ধরো তোমার হচ্ছে একটা গেস্ট, তার মানে গেস্ট তোমার এয়ারপোর্টে যখন আসে, আমরা যখন কি করতে যাই, রিসিভ করতে যাই, নতুন কেউ আসলে আমরা তাকে কি করতে যাই, আত্মীয় স্বজন আসলে আমি কি করতে যাই, রিসিভ করতে যাই না, যেহেতু সে বাড়ি চেনে না বা রাস্তাঘাট চেনে না, তাকে চেনানোর জন্য আমরা কিন্তু তাকে কি করতে যাই, রিসিভ করতে যাই। এক্ষেত্রে সেটা হচ্ছে 10 হচ্ছে, সেটা হচ্ছে দশমিক সংখ্যাটা হচ্ছে আমাদের গেস্ট, আর 2 যেটা রয়েছে সেটা হচ্ছে মালিক পক্ষ বা কর্তৃপক্ষ। তাহলে মালিক পক্ষ যখন কোনো গেস্টকে বাসায় নিয়ে আসবে তখন কে কাজ করবে বা কার গুরুত্ব বেশি থাকবে, তো সেটা হচ্ছে 2, অর্থাৎ মালিক পক্ষের। তাহলে মালিক পক্ষ কিন্তু 10কে তার বাসায় নিয়ে আসবে, অর্থাৎ 10কে কী করবে, তার বাসায় নিয়ে আসবে। এই ক্ষেত্রে কিন্তু 2 দিয়ে তাকে কী করতে হবে, কাজ করতে হবে। এই জন্য আমরা দশমিক সংখ্যাটাকে কী করলাম, এখানে লিখে দিলাম 125। দেখো আমি এখানে লিখেছি, এখানে আগে বোঝার দরকার, আমি তোমাদের ধীরে ধীরে বোঝাচ্ছি, আমি একটু কাছাকাছি লিখেছি এই জন্য খারাপ দেখা যাচ্ছে। সো দেখো 125 সংখ্যাটি আমরা লিখেছি, লেখার পর তোমরা কী করবা, লেখার পর তোমাদের কাজ হবে এরকম করে একটা চিহ্ন দেওয়া। আমি এখানে আলাদা চিহ্ন দিয়েছি, তোমরা এইভাবে দিতে পারো, যেমন তোমরা আগে কি করেছিলা, ভাগ করেছিলে, এইভাবে চিহ্নগুলো দিতে পারো, ঠিক আছে, এরকম করে ধাপে ধাপে। বাট আমি এখানে এক সিরিয়াল করে দেওয়ার চেষ্টা করেছি, বা খুব একটা ভালো হয় না। সো আমরা 125 সংখ্যাটা লিখে ফেললাম। ওকে, তারপরে আমরা কিসে রূপান্তর করব, 2 এ রূপান্তর করব। তাহলে যেহেতু আমরা 2 এ রূপান্তর করব, এই জন্য আমরা কী করব, 2 দ্বারা কী করব, ভাগ করব। এই জন্য আমরা কী করেছি, সাইডে 2 লিখে রেখেছি। তাহলে 2 এটা হচ্ছে আমাদের কি, এই 2টা হচ্ছে আমাদের ভিত্তি, আমি এখানে লিখে দিয়েছি 2 হচ্ছে কি ভিত্তি, ঠিক আছে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, সেটা হচ্ছে 2 হচ্ছে আমাদের ভিত্তি। 125টা হচ্ছে কি আমাদের ভাগফল বা ভাজ্য, যেটাই ধরো, ঠিক আছে, ভাজক। ওকে, তাহলে আমরা এটা হলাম ভাগফল, আমরা এদের নিচেরগুলো ধরবো, ঠিক আছে, ভাগফলগুলো হচ্ছে আমাদের নিচে, তো আমি পরে বোঝাচ্ছি। আর ভাগ শেষ হবে হচ্ছে এইটা। সো এখন আমরা কীভাবে ভাগ শেষ পাবো আর ভাগফলগুলো পাবো সেটা আমরা পরবর্তী। তাহলে আমার কাজ হইল 2 লিখলাম, 2 এর পর হচ্ছে আমাদের 125, হ্যাঁ, তাহলে আমাদের 2 লিখলাম, 2 এর পর হচ্ছে আমাদের 125 সংখ্যাটা লিখে ফেলছি। আমরা কি বলছিলাম, সূত্রে রয়েছে পূর্ণ সংখ্যা হইলে ভাগ, তাহলে আমাদের 125 সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা, 125 সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা, তাহলে 2 দ্বারা কী করতে হবে, 125কে ভাগ করতে হবে। তাহলে আমরা কতক্ষণ ভাগ করবো, যতক্ষণ না আমরা শূন্য রূপান্তর করতে পারছি ততক্ষণ আমরা 125কে ভাগ করতেই থাকবো, ঠিক আছে। ওকে, সো দেখো এই যে তুমি এখন ভাগটা করবা, এই ভাগটা করবা অবশ্যই তোমার সমপরিমাণ সংখ্যা হতে হবে, অর্থাৎ 125 হতে হবে অথবা তার থেকে ছোট, কখনোই তুমি বড় নিতে পারবে না, অর্থাৎ 126, 27, 28 তুমি এর উপরে যেতে পারবে না, তোমাকে সমপরিমাণ অথবা সমান সংখ্যা নিতে হবে। সো এই ভাগটা আমি আলাদা করে দেখাইছি, দেখো 2 দিয়ে আমরা 125কে ভাগ করব। সো 2 দিয়ে 125কে ভাগ করলে আমরা 124 পাচ্ছি, সেটা হচ্ছে 62টি গিয়ে গুণ করলে, তাহলে 2 দিয়ে 62টিকে গুণ করলে আমরা 124 পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ আসতেছে। আর যদি তার বেশি নেই তাহলে সেটা কি হবে, 126, 28 পার হয়ে যাচ্ছে, 125 পার করা যাবে না, তোমাকে সমপরিমাণ নিতে হবে অথবা তার থেকে ছোট সংখ্যা নিতে হবে। তাহলে আমরা 62 দিয়ে কি করলাম, 2কে গুণ করার পর আমরা দেখছি 124 আসছে, তাহলে আমরা 124 পেয়ে গেলাম। 24 থেকে, অর্থাৎ 125 থেকে এখন 24 বাদ দিলে থাকবে কত, 1। খেয়াল করো 125 থেকে 124 বাদ দিলে থাকতেছে কত, সেটা হচ্ছে 1। সো আমরা লিখে ফেললাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই বিষয়টা আমরা কোথায় কোনটা বসাবো। এই যে 62 তুমি পেয়ে গেছো, এই 62 তুমি হচ্ছে এই যে এখানে বসাও। দেখো 62 হচ্ছে 125-এর নিচে বসাবা, আর তোমার ভাগশেষ যেটা রয়েছে এই ভাগশেষটা তুমি কোথায় বসাবা, ভাগশেষটা হচ্ছে এই সাইডে বসাবা। এই জন্য আমি এখানে লিখেছি ভাগশেষ, আর এটা লিখেছি হচ্ছে কি ভাগফল। তাহলে ভাগফল যেটা বেরোচ্ছে সেটা আমরা লিখেছি হচ্ছে 125-এর নিচে, আর যেটা ভাগশেষ বেরোচ্ছে সেটা আমরা এখন এরকম একটা টান দিব বড় করে, আর যদি ছোট দেয় সেটা হচ্ছে মাইনাস বা বিয়োগের চিহ্নের মতো হবে। সো বিয়োগ বা মাইনাস চিহ্নের মতো দেওয়া যাবে না, একটু বড় করে দিতে হবে। তারপরে আমরা 1টা এইভাবে সাইডে লিখে দিব, রাইট। ওকে, এবার দেখো এই যে 62 দুগুণা 124, তাহলে 124 আমরা এখানে পেয়ে গেছি, অর্থাৎ আমরা ভাগফলটা সবসময় নিচে লিখবো আর ভাগশেষটা আমরা সবসময় সাইডে লিখবো, ঠিক আছে। ওকে, তাহলে এই যে আমরা ভাগফলটা
পেয়েছি এই ভাগফলটাকে আবার কি করব, আবার ভাগ করব। এই জন্য ভাগফলটাকে আমরা কি করলাম, এখানে বসাই দিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখন থাকতেছে ৬২। এখন এই ৬২কে আমাকে কি করতে হবে, ২ দ্বারা ভাগ করতে হবে। কতক্ষণ ভাগ করব, যতক্ষণ আমরা শূন্য না পাই বা আমাদের যতক্ষণ শূন্য হয় না। তাহলে এই ৬২কে কি করব, তুমি ভাগ করবা ২ দিয়ে ভাগ করো। তাহলে আবার সমান করতে হবে, অথবা সমান নিতে হবে, অথবা ছোট নিতে হবে, বড় নেওয়া যাবে না। তাহলে আমরা ৩১ দ্বিগুণা কি হয়, ৬২ হয়। তাহলে আমরা কি করলাম, ৩১ দিয়ে ৬২কে কি করলাম, ভাগ করলাম। ঠিক আছে, তাহলে ২ আর ৩১কে আমরা কি করলাম, গুণ করার পর আমাদের কি আসলো, ৬২ আসলো। এবং ভাগশেষ থাকতেছে কি 0। তাহলে ভাগফলটা আমরা কি করব, আগের জায়গায় লিখে দেব ৬২ নিচে, এবং ভাগশেষ কত রয়েছে, 0 অথবা 0। তাহলে আমরা ভাগশেষটা আমরা কি করব, 0 অথবা 0 আমরা এখানে লিখে দেব। ঠিক আছে, এই যে তোমার এখন ভাগফলটা বের হইলো, এই ভাগফলটাকে আবার ভাগ করতে হবে। মনে রাখতে হবে যতক্ষণ তোমার ভাগফল 0 না হয় তোমাকে ততক্ষণই ভাগ করে যেতে হবে। আবারও বলছি, ভাগফল যতক্ষণ 0 হবে না ঠিক ততক্ষণ তোমাকে কি করতে হবে, ভাগ করে যেতে হবে। হ্যাঁ, সো আমাদের ৩১ বেরিয়েছে, ৩১কে আবার ২ দ্বারা ভাগ করব। সেটা আমরা ২ দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে আমাদের আসতেছে ১৫। ঠিক আছে, তাহলে আমাদের ১৫ আসলে ১৫ আমরা এখানে লিখলাম। আবার ১৫কে ২ দ্বারা ভাগ করব। ২ দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে সেটা হচ্ছে কি ১৪। ১৪ থেকে অর্থাৎ ১৫ থেকে ১৪ বাদ দিলে থাকে কত, ১। সো এটা আমাদের ভাগশেষ, ভাগশেষ আমরা বসাই দিলাম এই পাশে। ঠিক আছে, সো ভাগশেষগুলো তোমাকে এই সিরিয়াল করে বসাইতে হবে, আর ভাগ ফলগুলো তোমাকে ধীরে ধীরে লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো ২ ১কে ২, অর্থাৎ আমরা ৩ পেয়েছিলাম। দেখো আমি এখানে দেখাচ্ছি। সো আমরা ভাগফল ৩ পেয়েছি। ৩কে আমরা ভাগ করার পর আমাদের থাকতেছে হচ্ছে কি, এখন ৩কে আমরা ২ দ্বারা ভাগ করব। ৩ থেকে আমরা ২ দ্বারা ভাগ করে ২ ১কে ২ থাকে আমাদের হচ্ছে ভাগফল ১, এবং ভাগশেষও থাকতেছে হচ্ছে ১। তাহলে ১কে কি আর ২ দ্বারা ভাগ করা যায়? আবারও বলছি, ১কে কি আর ২ দ্বারা ভাগ করা যাবে? যাবে না। তাহলে আমি যদি ২ ১কে ২ গুণ করি, গুণের নামতা যখন আমরা পড়ি তাহলে আমরা কি লিখতাম, ২ ১কে ২ লিখতাম। কিন্তু ২ এর সাথে তুমি যদি ০ গুণ করো, ঠিক আছে, ২ এর সাথে যদি তুমি ০ গুণ করো তাহলে কি ২ হবে না ০ হবে? অবশ্যই ০ হবে। এই জন্য আমরা ২ এর সাথে ০ গুণ করার পর আমাদের ভাগফলটা কি আসলো, সেটা হচ্ছে 0 আসলো। ঠিক আছে, এবং এখানেও 0 আসলো, এবং আমাদের ভাগশেষ কি আসবে, 1 চলে আসবে। এই জন্য আমরা কি লিখবো, 1 লিখে দিলাম। সেটা কোথায় দেখো, এই যে, তার মানে এই যে এটা ছিল, এইটাকে আমরা এখন ভাগ করব। এই যে এটা থেকে ভাগ করার পর আমাদের যাচ্ছে না, তাহলে ০ ০ দিলাম, আর একটা যেটা ছিল সেটাকে আমরা এই সাইডে লিখে দিলাম। সো আমরা এইভাবে আর কি করব, ভাগ করব, যতক্ষণ আমাদের এই যে এখানকার জিনিসটা বা বিষয়টা যতক্ষণ ০ না আসে। ঠিক আছে, ওকে। এরপর উত্তর তোমাকে কিভাবে লিখতে হবে। সো তোমরা পরীক্ষার খাতা এভাবেও লিখতে পারো, আলাদাভাবে লিখতে পারো, তোমাদের যতটা ভালো লাগে। অর্থাৎ তোমাদের এই যে ভাগশেষ, ভাগফল, ভিত্তি, এই বিষয়গুলো তোমাদের কিন্তু হাইলাইট করে দিতে হবে না। আর যদি চাও তুমি কিন্তু দিতে পারো। হ্যাঁ, হাইলাইট করে দিতে হবে না, কারণ দেখো একটা টিচার কিন্তু বুঝতে পারে তুমি কিভাবে অঙ্কগুলো করেছো। বাট তুমি যখন টিচারকে আরও সুন্দর করে, আমার থেকে আরও যদি সুন্দর করে তুমি লিখে দিতে পারো, তাহলে টিচারটা আরও বুঝবে না তোমার মাথায় অনেক কিছু আছে, তোমাকে ভালো নাম্বার সে দিবে। ঠিক আছে, আর না লিখলেও কিন্তু নাম্বার কম পাবা এমন বিষয়টা না, কিন্তু একটা টিচারের মনোযোগ, ধরো তুমি আর কোনো কিছু খারাপ লিখেছো, সেই বিষয়ে তোমাকে এখান থেকে সাপোর্টটা পাবা তুমি। ঠিক আছে, সো এখন উত্তর লেখার সময় মনে রাখবা, যখন ভাগ করবা, ভাগ করার সময় তুমি কিভাবে উত্তরটা লিখবা। ভাগ করার সময় তোমার উত্তর লিখতে হবে, সেটা হচ্ছে এলএসবি। এটা আমি আগে পড়িয়েছিলাম প্রথম পর্বে। এলএসবি মানে হচ্ছে তোমার হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট, আর হচ্ছে এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। সো ভাগ করার সময় তোমাদের উত্তরটা লিখতে হবে নিচ থেকে কি যেতে হবে, উপরের দিকে। আবার বলছি, নিচ থেকে কি যাবা, উপরের দিকে যাবা, নিচ থেকে উপরে, অর্থাৎ এইখান থেকে শুরু করবা, এইদিকে উত্তর লেখা শুরু করবা। তাহলে প্রথমে লিখবা হচ্ছে 1 1 1 1 1 0 1। সো আমরা উত্তর লিখতেছি, এখানে দেখো আমাদের উত্তরটা আমরা এইভাবে লিখব। ঠিক আছে, তাহলে সর্বনিচে কোন সংখ্যা ছিল, 1, তারপরে 1, তারপরে 1, তারপরে 1, অর্থাৎ ক্রমিক অনুযায়ী আমরা কি করবো, একটা ধাপ রয়েছে, এই ধাপ অনুসারে আমরা কি করতে হবে, যেতে থাকবো যতক্ষণ আমাদের এতটুকু রয়েছে। ঠিক, আমরা এতটুকু লিখে ফেললাম। এবার দেখো অতএব 125 দশমিক, এই যে দশমিক সংখ্যা, দেন আমরা দশমিক থেকে আমরা কি করলাম, এই যে সংখ্যাটাকে কি করলাম, বাইনারিতে রূপান্তর করলাম, তারপরে হচ্ছে এখানে আমরা 2 দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো তুমি চাইলে এখানে রাপটাও করতে পারো, আমি রাপ করেছি তোমাদের যাতে বোঝানোর সুবিধাতে, তোমরা যাতে সহজে বুঝতে পারো। রাপটা তোমাদের দেখাইতে হবে না, তোমরা জাস্ট এতটুকু অংশ সুন্দর করবা। ঠিক আছে, তোমরা জাস্ট কী করবা, এই যে এতটুকু অংশ রয়েছে, এতটুকু অংশ শুধু পরীক্ষায় লিখলেই তোমরা সহজেই নাম্বারটা পেয়ে যাবে। তোমাদের এই বাকি অংশটা লিখতে হবে না, আমি জাস্ট বুঝিয়ে দিয়েছি, কারণ অনেকেই বুঝতে পারে না বা করতে পারে না। সবাই
এখানে একটু শেষের গিয়ে একটু সমস্যা করে, কখন এখানে শেষে গিয়ে সমস্যা করে। তোমাকে মনে রাখতে হবে জিরোর সাথে যে কোনো সংখ্যা তুমি ভাগ করো না কেন সবসময় এটা কী হবে, জিরো আসবে। সো এই জায়গাটায় সবার প্রবলেম হয়, বাকি অংশটুকু অনেকেই সলভ করতে পারবা। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখি 2 নাম্বার প্রবলেম। সো আমাদের 2 নম্বরে রয়েছে সেটা হচ্ছে 75। সো এটাও একটা পূর্ণ সংখ্যা, এটা রয়েছে 75, এটাও একটা আমাদের পূর্ণ সংখ্যা। সো এই পূর্ণ সংখ্যাকে কী করতে হবে তাহলে, বাইনারিতে রূপান্তর করতে গেলে প্রশ্নটা দেখো দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারি দশমিক থেকে আমি যদি বাইনারিতে রূপান্তর করতে চাই, সংখ্যাটা আমাকে আগে দেখতে হবে পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ না মিশ্র। যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা রয়েছে তাহলে কী করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। যদি ভগ্নাংশ থাকতো তাহলে 2 দ্বারা গুণ করতে হইতো। ঠিক আছে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা এই জন্য আমরা 2 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কতক্ষণ ভাগ করবো, যতক্ষণ আমাদের উত্তরটা শূন্য আসে। তাহলে আমরা 75কে 2 দ্বারা ভাগ করব। এটার ভাগ করার সময় আমাকে মনে রাখতে হবে বিষয়টা, সেটা হচ্ছে আমি এর চেয়ে বড় নিতে পারবো না, ছোটও নিতে পারবো না, সরি বড় নিতে পারবো না, কিন্তু আমরা সমান নিতে পারবো অথবা ছোট নিতে পারবো। ঠিক আছে, ওকে। এই জন্য আমি 75কে 2 দ্বারা ভাগ করলাম। 2 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল আসতেছে সেটা হচ্ছে 37। 37কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসবে সেটা হচ্ছে কত আসবে, দেখুন 7 দুগুণে 14 হচ্ছে, তারপরে 3 দুগুণে 6 আর 1 7। ঠিক আছে, এমনটা আসবে 74, অর্থাৎ আমাদের 37 দুগুণে আসবে 74। 75 থেকে এখন 74 বাদ দিব, তাহলে আমাদের ভাগ শেষ থাকবে হচ্ছে 1। সো আমরা যেটা শেষে থাকতেছে সেটা 1। আবার মনে রাখো আরেকটি বিষয়, সেটা হচ্ছে বাইনারি শুধু হয় মাত্র 0 আর 1 দিয়ে। বাইনারি হয় শুধুমাত্র 0 আর 1, অর্থাৎ 0 এবং 1 ছাড়া বাইনারি কোনো সংখ্যা হবে না। সো আমাদের উত্তরগুলো দেখবা যে 0 আর 1 ছাড়া কিন্তু কোনো সংখ্যা আসতেছে না, অর্থাৎ ভাগশেষ কিন্তু 4ও হতে পারতো, 5ও হতে পারতো কি না, অবশ্যই হতে পারতো। বাট এটা যেহেতু বাইনারি এই জন্য কিন্তু দেখো ভাগশেষ কি কোনোভাবেই 4 বা 6 বা 1-এর অধিক যাচ্ছে না, 0-রও কম আসতেছে না। ঠিক আছে, এমন একটি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। এই জন্য এটার নাম হচ্ছে বাইনারি। আর বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা। তুমি যেই ভাষায় কথা বলো কম্পিউটার বুঝে না, আমি যেই ভাষায় কথা বলি কম্পিউটার বুঝে না। কম্পিউটার বুঝে শুধুমাত্র বাইনারি ভাষা, অর্থাৎ আমি যেই ভাষায় কথা বলতেছি সেটা বাইনারিতে কনভার্ট হয়ে কম্পিউটারকে প্রকাশ করা হয়। আবার কম্পিউটারে যে ভাষায় লেখা হচ্ছে সেটা বাইনারি থেকে আমাদের মানুষের ভাষায় রূপান্তরিত হয়ে আসে। ঠিক আছে, মেশিন ভাষা যেটাকে আমরা বলে থাকি। এই জন্য হচ্ছে এটা বাইনারি ভাষা, এটাই শুধুমাত্র কম্পিউটার বুঝে। 0 আর 1 ছাড়া কম্পিউটার কোনো ভাষায় বুঝতে পারে না। ওকে, সো এবার আমরা ভাগ ফল পাইলাম হচ্ছে কত, সেটা হচ্ছে 37। এই 37কে আমরা আবার 2 দ্বারা কী করব, ভাগ করব। 37কে 2 দ্বারা ভাগ করার সময় আমরা এমন সংখ্যা নেব যাতে করে তার সমান অথবা কাছাকাছি যেতে পারি। সো 18 দুগুণা কত হয়, 36। তাহলে আমরা 18 দুগুণা কী করলাম, 36 নিলাম। তাহলে 36 থেকে অর্থাৎ 37 থেকে 36 বাদ দিলে ভাগশেষ থাকছে কি 1। ঠিক আছে, সো আমরা একটা লিখে দিলাম। এখন আমাদের ভাগফল পাওয়া গেল সেটা হচ্ছে কি 18। এই 18কে আবার 2 দ্বারা ভাগ করব। 18কে 2 দ্বারা ভাগ করলে আমরা থাকে কত, 9। যেমন হচ্ছে 9 দুগুণা কী হয়, 18। সো আমরা 9 দুগুণা কী করলাম, 18 পেয়ে গেলাম। তাহলে 18 তাহলে মিলে গেল। এখন আমাদের ভাগশেষ থাকলো হচ্ছে 0, এই জন্য এখন আমরা 0 লিখলাম। ওকে, তারপরে আমাদের ভাগশেষ আবার পাইলাম কত, সেটা হচ্ছে সরি আমাদের ভাগফল কত পেয়েছে আবার 9। এই 9কে আমরা কী করব, আবার 2 দ্বারা ভাগ করব। সো 9কে 2 দ্বারা ভাগ তো করা যায় না, কিন্তু কাছাকাছি যাওয়া যায়। সেটা হচ্ছে 4 দুগুণা হচ্ছে কত, 8। তাহলে 9 থেকে 8 বাদ দিলে থাকে কত, 1। একটাকে লিখে ফেললাম। আবার এখন আমরা ভাগফল পাইছি কত, 4। আমরা 4কে লিখে ফেললাম। 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 2। আবার 2 দ্বারা ভাগ করলাম, তাহলে ভাগশেষ কত থাকবে, 0। এখন 2 রয়েছে, 2কে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে কত, 2কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের থাকতেছে হচ্ছে কত, 1। ঠিক আছে, ওকে। এখন দেখো 2কে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 1-কে 2, তাহলে থাকলো কত, 0। কোনো কিছু থাকতেছে ভাগশেষ না, এই জন্য 0 লিখলাম। তারপরে এখন 1 রয়েছে, তাহলে আমি 2 দিয়ে কি আমার 1-কে ভাগ যাবে, অবশ্যই যাবে না। এই জন্য আমরা 0 নেব। 0-কে 2, অর্থাৎ 2 0 2 হচ্ছে 0 হবে, আর এখানে 1টা নেমে যাবে। তাহলে এই যে 1 রয়েছে এইটা 1 চলে যাবে এখানে, আর এই 0টা রয়েছে এখানে, এটার পরিবর্তে আসবে কি 0। সো আমরা এখন উত্তর লিখব কি, যেহেতু আমরা এটা ভাগ করতেছি, ভাগের সময় নিচ থেকে কি করতে হয়, উত্তর লিখতে হয়। ভাগের সময় নিচ থেকে উপরের দিকে যেতে হয়, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট নিচেরটা হবে আর উপরেরটা হবে লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা নিচ থেকে উপরে যতগুলো সংখ্যা আছে আমরা ক্রমানুসারে কী করে দেবো, বসাই দেবো। তাহলে নিচ থেকে যেগুলো আসবে সেগুলো আমরা এখান থেকে বসাই দিচ্ছি। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যার সময় তোমাকে অবশ্যই বাম সাইড থেকে লেখা শুরু করতে হবে। তুমি এই সাইড থেকে এইদিকে যাইতে পারবে না, অবশ্যই তোমাকে কী করতে হবে, বাম সাইড থেকে শুরু করতে হবে। আবারও বলছি, পূর্ণ সংখ্যার সময় উত্তর লেখার সময়, অর্থাৎ যখন তুমি পূর্ণ সংখ্যা লিখবা তোমাকে বাম সাইড থেকে অক্ষরগুলো লিখতে শুরু করতে হবে। সো দেখো এখন আমাদের উত্তরটা হচ্ছে 75 দশমিক, অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে পেয়ে গেলাম আমরা এইটা। সো আমরা লিখলাম হচ্ছে 2, এইটা লিখলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো এত সময় তো আমরা দেখালাম পূর্ণ সংখ্যা, এবার দেখবো হচ্ছে আমরা এবার দেখবো সেটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা কীভাবে তোমরা রূপান্তর করতে পারো।
সো দেখো ভগ্নাংশের ক্ষেত্রে অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তুমি কিভাবে বাইনারিতে রূপান্তর করবা, অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম কিন্তু সেটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে প্রশ্ন রয়েছে এই যে দেখো ডট, তারপর হচ্ছে 40 এখন এই যে দশমিক থেকে তোমাকে বাইনারিতে রূপান্তর করতে বলা হয়েছে, তাহলে কি করবা? যেহেতু সংখ্যাটা কি ভগ্নাংশ, আমরা জানি ভগ্নাংশ হইলে সেটা 2 দ্বারা কি করব, সেটাকে কি করব, গুণ করব। 2 দ্বারা ভগ্নাংশ সংখ্যাকে কি করব, গুণ করে দেব। আমি লিখতে পারছি না, আমার মাউসে সমস্যা হয় লেখার জন্য, তো আমি সরি বা দুঃখিত। হ্যাঁ, সো শুধু মনে রাখো কথাগুলো, যে ভগ্নাংশ হলে সেটা 2 দ্বারা কি করব, গুণ করব। আর পূর্ণ সংখ্যা হলে 2 দ্বারা সেটাকে কি করব, ভাগ করব। পরিষ্কার বিষয়টা? ওকে, সো আমরা লিখলাম। এখন আমাদের ভগ্নাংশটাকে আমরা কি করব, এইভাবে লিখে ফেলবো। ঠিক আছে, ভগ্নাংশটাকে আমরা কি করব, লিখে ফেলবো। 40 লিখলাম, ডট 40 লিখতে হবে কিন্তু। ঠিক আছে, সো তারপরে হচ্ছে ইন্টু, যেহেতু গুণ করব কি দ্বারা, 2 দ্বারা, তাহলে 2 দ্বারা 40কে গুণ করলে কত হয়, 80। তাহলে 80 করলাম, এবং দেখো 80 করলাম। 80 করার পরে এই পাশে আমার কোনো সংখ্যা কি আসতেছে না। যেমন ধরো এটা 40, ধরো এটা 40। ঠিক আছে, এটা যদি আমি এখন 2 দ্বারা গুণ করি, তাহলে 2টা সংখ্যা আছে, তাহলে আমি 2টা সংখ্যাই হবে 80। এইটা হচ্ছে আমাদের ডট। তো এই পাশে কোনো সংখ্যা আছে বা কোনো সংখ্যা আমি পেয়েছি গুণ করে? না, তাহলে আমি শূন্যটা বসাই দেবো। তাহলে আমি এখানে কোনো সংখ্যা পাইনি, এই জন্য আমরা কী করেছি, শূন্য বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখন ফল কত আসছে, ভাগফল 80। এই 80টাকে আবার কি করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। কতক্ষণ করব, যতক্ষণ না আমার ভাগ এই পাশের সংখ্যাটা, অর্থাৎ ডটের এই পাশের সংখ্যাটা শূন্য হচ্ছে। এই পাশের সংখ্যাটা কতক্ষণ, যতক্ষণ শূন্য হয় নাই, আমি ঠিক ততক্ষণ এই ভাগফলগুলোকে আবার গুণ করে যেতেই থাকবো। তাহলে আমি 80 পেয়েছি, 80টাকে আবার কি করব, 2 দ্বারা কি করব, গুণ করব। তাহলে 8 দুগুণা 16, তার মানে হচ্ছে 160 হয়। 0কে 0, 8 দুগুণা হচ্ছে 16। তাহলে এই পাশে 2টা সংখ্যা ছিল, দশমিকের পর 2টা কয়টা আছে, দশমিকের দশমিকের পর কয়টা সংখ্যা আছে, 2টা। তাহলে 2টা সংখ্যা এই পাশে রাখো, আর যেটা রয়েছে অতিরিক্ত দশমিকের পর ওই সাইডে রাখো। তাহলে আমরা দশমিকের পর অতিরিক্ত পেয়েছি কি, 1। তাহলে এই যে আমরা 1 পেয়েছি, একটাকে আমরা এই সাইডে রেখেছি। এখন আমরা ভাগফল পেলাম কত, 60। এই 60টাকে আবার কি করব, 2 দ্বারা গুণ করব। এই 60টাকে কি করব, আবার 2 দ্বারা গুণ করো। তাহলে 60টাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে আমরা পাবো কত, 120। কিন্তু আমি তো দশমিকের পর কয়টা সংখ্যা লিখতে পারবো, মাত্র 2টা। তাহলে আমি এখানে লিখবো মাত্র 20, আর এই পাশে লিখবো হচ্ছে 1। মানে হচ্ছে আমরা 120 পাচ্ছি, তাই তো? কিন্তু আমাদের দশমিক রয়েছে কয়টা সংখ্যার পর, 2টা। তাহলে আমরা 2টার সামনে আমরা একটা দশমিক দিলাম। তাহলে আমাদের 2টা সংখ্যা হচ্ছে দশমিকের পর থাকবে, আর একটা সংখ্যা হচ্ছে সামনে। সো এই সংখ্যাটা আমরা সামনে বসাই দিলাম। সো আমাদের উত্তর এখন আসতেছে কত, অর্থাৎ ভাগফল পাইলাম হচ্ছে আবার 20। এই 20টাকে তুমি আবার যদি গুণ করো, অর্থাৎ তুমি পাবা কত, 40। ঠিক আছে, তো 40 গুণ করলে আমরা সামনে আর কোনো কিছু পাচ্ছি না, তার মানে আমার 0 আসতেছে। বিষয়টা কি পরিষ্কার কিনা? দেখো 20কে গুণ করলে তুমি পাচ্ছ হচ্ছে 40। 40কে আবার তুমি গুণ করবা, তখন দেখো এই যে 40কে তুমি গুণ করতে চাচ্ছ, এরকম 40 তো তুমি আরও একবার করেছিলে এখানে। সো 40কে গুণ করলে তোমার আবার এই কাহিনীই চলে আসবে। তার মানে এই কাজটা কি, বা এই অঙ্কটা তোমার কি করে রয়েছে, চলমান রয়েছে। মানে এটাকে তুমি আর শেষ করতে পারবা না। ঠিক আছে, এইটা তুমি আর কি করবা না, শেষ করতে পারবা না। সো এমন যদি অঙ্ক হয়, তাহলে তোমার কাজ হবে তুমি 5টা ধাপ করবা। কয়টা ধাপ, 5টা থেকে 4টা ধাপ করবা। অর্থাৎ দেখা যাচ্ছে তোমার আর অঙ্ক মিলতেছেই না, শুধু চলতেই আছে। তাহলে তুমি মাত্র 5টা ধাপ করবা, অথবা 4টা ধাপ করে তুমি কি করবা, উত্তর লিখে দিয়ে দিবা। সো এই ক্ষেত্রে তোমাকে উত্তর লিখতে হবে, যেহেতু তুমি ভগ্নাংশ করতেছো, তাহলে তোমাকে কি করতে হবে, উপর থেকে নিচের দিকে লিখতে হবে। কি লিখতে হবে, উপর থেকে নিচের দিকে লিখতে হবে। তাহলে আমরা বাম সাইড থেকে শুরু করব, অর্থাৎ লেফট সাইড থেকে শুরু করব। তাহলে ডট দিলাম, এই যে ডট, তারপরে 0 রয়েছে 0 বসাও, 1 রয়েছে 1 বসাও, 1 রয়েছে 1 বসাও, 0 রয়েছে 0 বসাও। এই যে এখন ডটগুলো রয়েছে, এই ডটগুলো দেওয়ার মানে হচ্ছে কাজটা কি রয়েছে, অঙ্কটা চলমান রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে দশমিক সংখ্যা ছিল, দশমিক থেকে আমি এইটা বাইনারিতে রূপান্তর করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের উত্তর। সো আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছ। সো এইটারই আর একটা ভগ্নাংশ রূপ রয়েছে। যেমন আমরা 75 একটা পূর্ণ সংখ্যা দিয়ে করলাম, তাই না? আমি সেটাই আবার রিপিট করেছি সংখ্যাটা, কিন্তু সেটা রয়েছে ডটের এবার। অর্থাৎ 75 সংখ্যাটাকে আমরা এবার ডট দিয়ে করব। অর্থাৎ যেহেতু 75 ডটে রয়েছে, তাহলে ডট থাকলে সেটাকে কী করব, গুণে রূপান্তর করব। তাহলে আমরা গুণ করি, 75কে কী করব, 2 দ্বারা গুণ করি। হ্যাঁ, তাহলে 2 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 150, অর্থাৎ 150। সো আমরা দশমিকের উপর 2টা সংখ্যা রাখবো, আর যা থাকবে সেটা হচ্ছে এই পাশে আমরা পার করে দেব। ঠিক আছে, আবার দেখো এই যে 50কে গুণ করলে আমরা পাচ্ছি 100। তাহলে দশমিকের পর 2টা সংখ্যা রাখলাম, আর যা পাচ্ছি এটাকে 1 এই পাশে পার করলাম। আবার 0 আছে, 0 আছে এইটা। ঠিক আছে, এখন এই পাশেও থাকলে হচ্ছে কি 0। তাহলে দেখো এবার আমরা কিন্তু সহজেই 0টা পেয়ে গেছি, আমাদের অঙ্কেও সহজেই কিন্তু মিলে গেছে। সো এই ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে
যখন মিলবে না তখন তুমি 4 থেকে 5টি বার ধাপ করবা, আর যখন মিলে যাবে তো যতক্ষণ মিলবে ততক্ষণ ওইভাবেই করে যেতে হবে। এখন আমরা শূন্য পেয়েছি। সো উত্তর লেখার সময় তোমাকে কি করতে হবে? উপর থেকে নিচের দিকে আসতে হবে। কি থেকে? উপর থেকে নিচের দিকে আসবা ভগ্নাংশের ক্ষেত্রে। আর যখন পূর্ণ সংখ্যা হবে নিচ থেকে উপরে, এতটুকুই শুধু উত্তরের লেখার সময় মাথায় রাখতে হবে। সো আমরা 75কে এখন যদি করি তাহলে আমরা পাচ্ছি এইটা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এইবার দেখি মিশ্র ভগ্নাংশ। তোমরা অনেকেই বুঝতে পারছো না মিশ্র ভগ্নাংশ আবার কি। দেখো, মিশ্র ভগ্নাংশ বলতে এই যে পূর্ণ সংখ্যা আবার এই যে ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা মিলে যে সংখ্যাটা গঠিত হয় তাকে আমরা মিশ্র সংখ্যা বলছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা পূর্ণ সংখ্যা কিন্তু আগেই করেছি, তাহলে পূর্ণ সংখ্যা কী করতে হয়? ভাগ করতে হয়। আর ভগ্নাংশ থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। আবারও বলছি, পূর্ণ সংখ্যা থাকলে কি করতে হয়? ভাগ। ভগ্নাংশ থাকলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে ওই দুইটা নিয়মকে তুমি যদি একত্রে করো তাহলে কি করতে হবে? ওই একই নিয়মেই থাকবে, শুধু উত্তর লেখার সময় সাজিয়ে সাজিয়েই লিখতে হবে। সেটা একটু দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। যেমন পূর্ণ সংখ্যা আছে, ডটের আগে কি আছে? পূর্ণ। তাহলে পূর্ণ সংখ্যাটা কী করো? 2 দ্বারা 25কে ভাগ করো। কতক্ষণ করবো? যতক্ষণ আমাদের উত্তর শূন্য না আসবে। তাহলে 2 দ্বারা 25কে ভাগ করার পর এগুলো চলে আসতেছে, আমি আর বোঝাচ্ছি না। ঠিক আছে, এইটা চলে আসলো। এখন দেখো এইটা এখান থেকে আমাদের ডট আছে 75, তাহলে 75 যেহেতু ডট, তাহলে কি হলো? ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ হলে কি করতে হয়? গুণ করতে হয়। এইটা তোমাদের বাড়ি কাজ, তোমরা করে দেখাও দেখি পারো কিনা। জাস্ট তোমরা আগে ধরবা 25কে ধরবা পূর্ণ সংখ্যা আর 75কে ধরবা হচ্ছে ভগ্নাংশ। করে উত্তর লেখার সময় তোমরা কি করবা? যেমন 25-এর যে উত্তরটা পেয়েছো সেটা তোমরা কী করবো? 25-এর যে উত্তরটা সেটা হচ্ছে এই যে লিখে ফেলছো এখানে। তারপরে তোমাদের উত্তর লেখার পর কী ছিল? এখানে ডট। সো এখানে ডটটা দিয়ে দিবা। 75-এর যে উত্তরটা পাইছো অর্থাৎ ভগ্নাংশর, সেই অংশটা তোমরা এখানে দিয়ে ফেলবা। তাহলে এই যে দুইটা মিলে একটা উত্তর হয়ে গেল। এটাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছো। এটা যদি তোমাদের বাড়ির কাছ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে পাঠাই দিবা, অথবা যারা পারবা অবশ্যই ইয়েস অথবা না করবা। ঠিক আছে, পরবর্তীতে আমি তোমাদের সলভ করে দিয়ে দেবো। সো দেখো, সলভ করাই আছে, তোমাদের জাস্ট শুধু বুঝতে হবে যে তোমরা বুঝতে পেরেছো কি না। এটাই হচ্ছে আমাদের দুইটি অংশ ছিল। অর্থাৎ প্রথম অংশ হচ্ছে তোমাদের 25 অর্থাৎ পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে, আর দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের 75 অর্থাৎ ভগ্নাংশ ধরে নিতে হবে। এই 25-এর উত্তর আর 75-এর উত্তর মিলে একত্রে করে দিতে হবে, শুধু মাঝখানে একটা ডট বসবে। এটাই হচ্ছে একটা মেন বিষয়, তাছাড়া কোনো কিছু না। সো এইটাই ছিল আমাদের দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। সো ডিয়ার স্টুডেন্ট, এইবার আমরা দেখব দশমিক সংখ্যা থেকে কিভাবে তুমি অক্টালে রূপান্তর করবা। সো আগেই নিয়মগুলো বলে দিয়েছি, তারপরেও তোমাদের দেখাই দিচ্ছি দশমিক থেকে অক্টালে কিভাবে নিয়ম রূপান্তর করবা। সো তোমাদের মনে রাখতে হবে শুধু আমাদের বেজের বা ভিত্তির পরিবর্তন হয়েছে, নিয়মটা কিন্তু একই রয়েছে। পরিবর্তন কিসের হইল? ভিত্তি বা বেজ। তো আগে ছিল আগে ছিল কত? 2, এখন হবে মাত্র 8-এর। ঠিক আছে, আবারও বলছি, আগে ছিল 2, এখন হবে কত? 8। সো এই জন্য এটার নাম হয়েছে কি? অক্টাল। কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু দশমিকেই ছিল। সো দশমিক থেকে তুমি কিসের রূপান্তর করবে? অক্টালে। আগে ছিল দশমিক থেকে বাইনারিতে। সো আমাদের শুধু ভিত্তি বা বেসের পরিবর্তন হয়েছে, নিয়মের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে তোমার অক্টালে 8 রয়েছে, তাহলে 8 দিয়ে তুমি যতটা পূর্ণ সংখ্যা পাবা সেই পূর্ণ সংখ্যাটা কী করবা? ভাগ করবা। ভগ্নাংশ পাইলে গুণ করবা। নিয়ম কিন্তু একই রয়ে গেল। ঠিক আছে, এই জন্যই বললাম একটা নিয়ম শিখলে তুমি অনায়াসে সবগুলো নিয়মই পারবা। সো এইবার দেখো, তুমি অক্টালে আমাদের ভিত্তি কত? 8। তাহলে 8 দিয়ে তোমরা কী করবা? সেটা হচ্ছে 28কে ভাগ করবা। কতক্ষণ? যতক্ষণ শূন্য না হয়। তাহলে দেখো 28কে আমি 8 দিয়ে ভাগ করলাম। সো 3 8 কত হয়? 24। আমি আর পাচ্ছি না, 4 8 32 হচ্ছে, তাহলে আমি নিতে পারছি না। তাহলে আমি 3 8 24, 28 থেকে 24 বাদ দিলে থাকে কত? 4। এই যে আমরা 4 লিখেছি। ঠিক আছে, এবার থাকে হচ্ছে আমাদের ভাগফল পেয়ে গেলাম কত? আমরা 3। এই যে এখানে দেখো ভাগফল আমরা পেয়েছি কত? 3। ভাগফলটা আমরা এখানে লিখলাম, ভাগশেষটা আমরা এই পাশে লিখেছি। তাহলে আমরা এই 3 8কে কি 3 দিয়ে ভাগ করা যায়? 3কে 8 দিয়ে কী করা ভাগ করা যাবে? অবশ্যই যাবে না, কারণ এটা ছোট সংখ্যা আর এটা হচ্ছে বড় সংখ্যা। বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে কখনোই ভাগ করা যাচ্ছে না। এই জন্য আমরা কী করলাম? শূন্য ধরে নিলাম। শূন্য ঘরের নামতা পড়ি তাহলেই হবে। শূন্য ঘরের নামতা পড়লেই হচ্ছে। তাহলে 8 শূন্য শূন্য হচ্ছে। এখন 3 থাকতেছে, 3 আমাদের এখানে থাকলো। তাহলে আমাদের ভাগশেষ কত? 3। তাহলে আমাদের ভাগশেষে কত? 3। তাহলে আমরা ভাগশেষের জায়গায় 3 রাখলাম, আর হচ্ছে ভাগফল পেয়েছি কত? শূন্য। এই যে শূন্যর জায়গায় আমরা ভাগফলটা বসাই দিলাম। সো উত্তর লিখবো এখন কীভাবে? উত্তর হচ্ছে ওই যে পূর্ণ সংখ্যা হলে নিচ থেকে উপরের দিকে যেতে হবে। তাহলে আমরা নিচ থেকে আছে কি? 3, তারপরে হচ্ছে কত? 4। তাহলে এই যে 3 আর 4 লিখে দিলাম। তাহলে হচ্ছে দশমিক থেকে এই যে অক্টালে রূপান্তর হয়ে গেল। শুধু এখানে বেজ বা ভিত্তির পরিবর্তন হয়ে গেল। ভিত্তি বা বেজের পরিবর্তন হওয়ার সাথে সাথেই তোমাদের এখানে সংখ্যারও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখো বাইনারিতে ছিল শুধু 0 আর 1, আর এখানে হচ্ছে 4 3, অর্থাৎ অক্টালের যে সংখ্যাগুলো থাকে। সো আশা করি তোমরা এতটুকু অংশ বুঝতে পেরেছ।
ঠিক তেমনই ৭৫কেও যে ৭৫টা আমরা ধরেছিলাম অর্থাৎ বাইনারিতে করেছিলাম এটাই আবার দিয়েছি, একই সংখ্যা নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, করতে সুবিধা হয়। দেখো ৭৫ আছে, শুধু আমাদের সংখ্যা পরিবর্তন হয়েছে, সেটা কত ৮ এ পরিবর্তন হয়েছে। তাহলে ৭৫কে কী করবো ৮ দিয়ে ভাগ করব। তাহলে ৭৫কে আমরা ৮ দিয়ে ভাগ করেছি, ভাগ করার পর আমাদের এত কিছু চলে আসবে। সো উত্তরটা আমরা শুধু এখানে বসাই দেবো। সো আমরা তোমার এই অঙ্কটা তোমরা দেখে নাও, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, ঠিক আছে? ওকে, সো আমাদের অক্টালটা শেষ হয়ে গেল। সো অক্টালটা শেষ হওয়া বলতে আমি এতটুকুই বোঝাচ্ছি, তোমাকে যদি আবার দশমিক দেয় তাহলে দশমিক কী করবা ৮ দ্বারা গুণ করবা। বুঝতে পারছো কিনা? ৮ দ্বারা কী করবা গুণ করবা, ওই একই নিয়ম একই থাকবে, শুধু ভিত্তি আর বেজের পরিবর্তন হয়েছে, আর নিয়মের কোনো পরিবর্তন হয় নাই। ওকে, এবার রয়েছে হেক্সাডেসিমেল। এইটা শুধু একটু ভালো করে দেখাও বা বোঝার চেষ্টা করো, কারণ এটা একটু ক্রিটিক্যাল রয়েছে। হ্যাঁ, সো নিয়মের এখানেও কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে শুধু ভিত্তি আর বেজের পরিবর্তন হয়েছে। আবারও বলছি, ভিত্তি আর বেজের পরিবর্তন হয়েছে, নিয়মের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু যেহেতু এটা হেক্সাডেসিমেল, এই জন্য একটি অতিরিক্ত কিছু রয়েছে এখানে। হ্যাঁ, কারণ আমরা জানি হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত 9, তারপরে রয়েছে এ বি সি ডি এফ, এই সংখ্যাগুলো রয়েছে, যার কারণে এখানে একটু অতিরিক্ত তোমাকে কাজ করতে হবে। সো এই কাজটা কি করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, জাস্ট আমরা একটু মনোযোগ সহকারে শোনো। সো দেখো এইটা 93টা কি পূর্ণ সংখ্যা, তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যা হলে কি করতে হবে ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ করব, যেহেতু আমি দশমিক থেকে হেক্সাডেসিমেলে নিয়ে যাচ্ছি, এই জন্য হেক্সাডেসিমেল যেটা রয়েছে সেইটার ভিত্তি বা বেস দ্বারা ওই পূর্ণ সংখ্যাটা কী করব ভাগ করব। তাহলে আমরা 93কে 16 দ্বারা ভাগ করছি, ভাগ করার পর দেখা যাচ্ছে আমাদের 16 দ্বারা ভাগ করব। তাহলে আমার এমন সংখ্যা নিতে হবে যাতে এর কাছাকাছি বা সমান হতে পারে, বেশি নেওয়া যাবে না। এই জন্য আমি 5 দিয়ে নিয়েছি, 5 দিয়ে নিলে আসতেছে কত 80। সো 93 থেকে 80 বাদ দিলে থাকবে হচ্ছে আমাদের 13। সো আমাদের ভাগশেষ কত 13, তাহলে আমরা ভাগশেষের জায়গায় 13 রাখলাম, আর ভাগফল কত 5, ভাগফলের জায়গায় 5 রাখলাম। তাহলে এই যে 5 পেয়েছি, এই 5কেও আবার কি করতে হবে, আবার 16 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো 5 হচ্ছে ছোট সংখ্যা, 5 হচ্ছে কি ছোট সংখ্যা, আর এই পাশে 16 হচ্ছে বড়। তাহলে 16 থেকে 16 দিয়ে কি 5কে ভাগ করা যায়? অবশ্যই যায় না। এই জন্য আমাদের নামতা পড়তে হবে কিসের, জিরোর ঘরে নামতা পড়বা। কিসের ঘরে নামতা? জিরোর ঘরে। তাহলে জিরোর ঘরে নামতা বললে 0কে 0, আর ভাগ যেটা থাকলো ভাগশেষ সেটা হচ্ছে আমাদের 5, 5কে আমরা 5এর জায়গায় রাখলাম। উত্তর লিখবো আমরা কীভাবে, নিচ থেকে উপরে, অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে আমাদের নিচে ছিল কত, সেটা হচ্ছে নিচে ছিল আমাদের 5, আমরা 5 রাখলাম। তারপরে রয়েছে 13। এখন আমাদের চিন্তার বিষয়, আমি কি এখানে 13 কি লিখতে পারবো? সো আমরা কি 9-এর পরে আমরা কখনো 13 লিখেছি? না, আমরা 9-এর পরে কি লিখছি, এ লিখেছি, বি লিখেছি, সি লিখেছি, ডি লিখেছি এবং ই অ্যাপ লিখে ফেলেছি। যখন আমি এখানে দেখাচ্ছি, দেখো হেক্সাডেসিমেলে তোমাদের 0 1 2 3 4 5 6 7 8 9 এত পর্যন্ত তোমাদের একটা কি রয়েছে, সংখ্যা রয়েছে। 9 পর্যন্ত তোমাদের কি রয়েছে, হেক্সাডেসিমেলে সংখ্যা রয়েছে। আর বাকিটা রয়েছে ক্যারেক্টার অথবা লেটার রয়েছে, যেমন এ বি সি ডি ই এফ রয়েছে। সো এই সংখ্যাগুলোর পরবর্তীতেই যে সংখ্যাটা হয় সেটাকে হয় 10 হয়, তারপরে কিন্তু 10 হচ্ছে। সো এই ক্ষেত্রে তোমার যেহেতু 13 রয়েছে, তাহলে 13 বলতে আমরা কি বুঝি, ডিকে বুঝি। দেখো এ হচ্ছে কত 10, মানে কি 9-এর পরে সাধারণত 10 হওয়ার কথা ছিল কি না? হ্যাঁ, এই জন্য আমরা এটাকে 10 ধরবো, বিটাকে কি ধরবো 11, সিটাকে কি ধরবো 12, ডিটাকে কি ধরবো 13, ইটাকে হচ্ছে 14 এবং এফটাকে ধরবো হচ্ছে কত 15। সো যেহেতু আমরা উত্তর পেয়েছি কত 13, তাহলে 13 মানে হচ্ছে কি ডি। এই জন্য আমরা 5টাকে 5 রেখেছি, যেহেতু এটা 13 অর্থাৎ 10 9-এর পরে যে সংখ্যাটা রয়েছে এই জন্য ডি, আর ডিটাকে আমরা সাধারণত কত ধরি 13, এই জন্য 13কে আমরা ডি ধরলাম এবং এই যে 5-এর পরে আমরা কি দিলাম, ডি দিয়ে দিলাম। এটাই হচ্ছে হেক্সাডেসিমেলের কারণ, তাছাড়া কোনো কারণ নাই, নিয়ম একই রয়েছে। তুমি ভগ্নাংশকে গুণ করবা, পূর্ণ সংখ্যাকে ভাগ করবা, মিশ্র ভগ্নাংশকে ভাগ গুণ করার পর যেটা হবে সেটাকে একত্রে অ্যান্সার করে দিতে হবে, শুধু মাঝখানে একটা দশমিক বসাই দেবা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবা। আরেকটা আমরা প্র্যাকটিস করেছি, দেখো সেটা রাখিয়েছি কি 850, এটাও একটা পূর্ণ সংখ্যা। এটাকে কি করতে হবে, তাহলে 16 দ্বারা ভাগ করতে হবে। কেন ভাগ করব, কারণ আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করছি, আর দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে গেলে পূর্ণ সংখ্যাকে কী করতে হয়, ওই বেস দ্বারা ভাগ করতে হয়, যদি ভগ্নাংশ হয় সেইটা কী করতে হয়, ওই বেস বা ভিত্তি দ্বারা গুণ করতে হয়। সো আমরা এটাকে ভাগ করি, দেখো 850, এই 850কে ভাগ করলে হচ্ছে আমাদের 53 আসতেছে। সো আবার এই 53 ভাগ করার পর বিয়োগ করার পর সেটা থাকতেছে মাত্র 2। আবার এই 53কে ভাগ করার পর আমরা দেখবো মাত্র আমাদের ভাগশেষ থাকবে হচ্ছে কত 5, আর ভাগফল হচ্ছে আমাদের 3। তাহলে 3কে 16 দ্বারা 3কে কী করা যাবে না, ভাগ করা যাবে না, ছোট বড় হয়ে গেছে, এই জন্য আমরা 0 দ্বারা ধরে নেব, এই জন্য 0, আর 3টাকে এই পাশে রেখে দিলাম। উত্তর লেখার সময় নিচ থেকে উপরের দিকে যাব, হ্যাঁ, তারপরে আমরা উত্তরটা এইভাবে লিখে দেবো। আশা করি তোমরা এতটুকু অংশ পরিষ্কারভাবে বুঝে গেছো। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝে গেছো, এবং পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে কি করে টেকনিক 2, অর্থাৎ টেকনিক 2 দিয়ে আমরা কীভাবে
বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এবং অক্টাল বা যে কোনো সংখ্যা থেকে আমরা কীভাবে দশমিকে আসতে পারি, অর্থাৎ রিভার্স করতে পারি। যদি আমি তোমাদের আরেকটু বুঝাই, বিষয়টা তোমাদের বুঝাই দিই। অর্থাৎ দেখো এখানে কিন্তু ছিল হচ্ছে দশমিক সংখ্যা, অর্থাৎ 10 থেকে তুমি কিন্তু অন্যান্য সংখ্যাগুলোতে গিয়েছো। আমরা পরবর্তীতে যেটা শিখবো হচ্ছে, এটা ছিল 10 থেকে তুমি কিভাবে অন্য সংখ্যাগুলোতে যাবা, 10 থেকে তুমি কিভাবে অন্য সংখ্যাগুলোতে গিয়েছো, আর এটা হচ্ছে অন্যান্য সংখ্যাগুলো থেকে তুমি কিভাবে 10-এ আসবা। ঠিক আছে, এই জন্য এখানে দুইটি নিয়ম রয়েছে। এইটা হচ্ছে একটা আলাদা নিয়ম ফলো করে, আর এটা হচ্ছে কিন্তু আরেকটা নিয়ম ফলো করে। তোমরা এখন ভাববা না যে ওইটাই তো নিয়ম রয়েছে, শুধু উল্টাই গেছে। না, এই উল্টাই যাওয়ার কারণে নিয়মটাও কিন্তু পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এই জন্য এইটা দুইটা নিয়ম। আর একটা নিয়ম থাকবে, সেটা হচ্ছে টেকনিক 3। ওই টেকনিক 3 শিখলেই আমরা সবগুলো তোমাদের হচ্ছে কি সংখ্যা পরিবর্তন আমরা সহজেই করতে পারবো, এবং এই তৃতীয় অধ্যায়ের প্রথম অংশটা আমরা সহজেই শেষ করে দিতে পারবো। তারপর আমরা পরবর্তী যে অংশ রয়েছে, গেট বা মৌলিক গেটগুলো রয়েছে, ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্ট, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী চ্যাপ্টার দেখার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।